হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আমাদের 2 নম্বর অধ্যায়টা পড়া হচ্ছিল। এই 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের সাজেশান অর্থাৎ একটা প্রশ্নর লিস্ট দিয়েছিলাম। সেখানে আমাদের দুটো মাত্র প্রশ্ন বাকি আছে, অর্থাৎ আজকের ক্লাসটা হলে আমাদের 2 নম্বর অধ্যায়ের বড় প্রশ্ন আলোচনা কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাসে যে দুটো প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে নয়া উপনিবেশবাদ কাকে বলে এবং নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য, এই একটা প্রশ্ন। আর যে প্রশ্নটা আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা আজকের ক্লাসে ভালো করে বুঝে নাও এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। চলো তাহলে প্রশ্ন দুটো বুঝে নাও। আজকের ক্লাসের প্রশ্ন দুটো তাহলে বুঝে নাও। প্রথম প্রশ্ন, নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো? নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য। প্রথমে তোমরা সংজ্ঞাটা দেখে নাও যে নয়া উপনিবেশবাদ কাকে বলে। উপনিবেশবাদের এক অভিনব রূপ হলো নয়া উপনিবেশবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া প্রভাবশালী হয়ে ওঠে। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সাহায্য দানের মাধ্যমে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদকেই বলা হয় নয়া উপনিবেশবাদ। এই উপনিবেশবাদ ডলার সাম্রাজ্যবাদ নামেও পরিচিত। এবারে আমরা দেখব উপনিবেশবাদের বৈশিষ্ট্য। এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, অর্থাৎ নয়া উপনিবেশবাদ কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি ইতিহাসবিদগণ এবং মার্ক্সবাদী তাত্ত্বিক ও ঐতিহাসিকগণ। এবারে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখো। প্রথম বৈশিষ্ট্য, উপনিবেশহীন সাম্রাজ্যবাদ। অনেকে নয়া উপনিবেশবাদকে উপনিবেশহীন সাম্রাজ্যবাদ আখ্যা দিয়ে থাকেন, যদিও অতীত উপনিবেশগুলির অর্থনীতি সহ নানা ক্ষেত্রগুলির ওপর সাম্রাজ্যবাদী শক্তি বাইরে থেকে তার নিয়ন্ত্রণ কায়েম রাখে, কিন্তু নয়া উপনিবেশগুলি আপাতভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত থাকে। পরের পয়েন্ট দেখো, বাজার অর্থনীতি। নয়া উপনিবেশবাদের একটি মূল বৈশিষ্ট্য হলো বাজার অর্থনীতি। বাজার, এখানে এটা বাজারই লিখবে না, বাজার লিখবে। বাজার অর্থনীতিকে হাতিয়ার করে পুঁজিবাদ বর্তমান বিশ্বে অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি বললাম? বাজার অর্থনীতিকে হাতিয়ার করে পুঁজিবাদ বর্তমান বিশ্ব অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। রাশিয়া ও চীন, এই দুই সমাজতান্ত্রিক দেশের হাত ধরে বাজারি অর্থনীতি প্রবর্তিত হয়। এটা বাজার অর্থনীতি করবে। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র বাজারি অর্থনীতির মূল নিয়ন্ত্রক হয়ে ওঠে। এটা বাজারি অর্থনীতিও লিখতে পারো, কোনো সমস্যা নেই, বা বাজার অর্থনীতিও লিখতে পারো। পরের পয়েন্ট দেখো, আনুষ্ঠানিকতাহীন সাম্রাজ্যবাদ। বলছে অনেকের ধারণায় নয়া উপনিবেশবাদ আনুষ্ঠানিকতাহীন সাম্রাজ্যবাদ ছাড়া আর কিছুই নয়, কারণ এই ব্যবস্থায় সরাসরি সাম্রাজ্যবাদ স্থাপন না করে বাইরে থেকে সুকৌশলে তৃতীয় বিশ্বের দারিদ্র ও দুর্বল দেশগুলিকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে সুকৌশল বলতে বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, আধুনিক সমরাস্ত্র সরবরাহকে বোঝানো হয়েছে। তারপরের পয়েন্ট দেখো, অর্থনৈতিক অধীনতা। এখানে কি বলা হচ্ছে দেখো, নয়া উপনিবেশবাদের আরেকটি বৈশিষ্ট্য হলো অর্থনৈতিক অধীনতা। ধনী বিশ্বের বহুজাতিক সংস্থাগুলি অতীত দিনের উপনিবেশগুলির অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসে। বহুজাতিক সংস্থাগুলি মূলত 3টি উপায়ে বহির্বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। 1 হচ্ছে মূলধনের লগ্নি, 2 হচ্ছে প্রযুক্তিগত কৌশল সরবরাহ, 3 হচ্ছে পরিচালনার দক্ষতার ধারণা। কোনো দেশের শিল্পক্ষেত্রের উন্নয়নের জন্য এই 3টি উপাদান অপরিহার্য।
পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট হচ্ছে সামরিক নিয়ন্ত্রণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ন্যাটো, সিয়াটো, সেন্টো প্রভৃতি গঠনের মাধ্যমে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি দুর্বল দেশগুলির ওপর সামরিক নিয়ন্ত্রণ কায়েম করে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, পশ্চিম জার্মানি, ব্রিটেন প্রভৃতি দেশগুলি নিজেদের সমর কৌশলের অঙ্গরূপে নিরাপত্তার নামে অনুন্নত দেশগুলিতে সামরিক ঘাঁটি নির্মাণ করে। পরের পয়েন্ট দেখো, রাজনৈতিক নিয়ন্ত্রণ। শক্তিধর রাষ্ট্রগুলি নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখার লক্ষ্যে অনেক সময় দুর্বল দেশগুলিকে বিভিন্ন ধরনের সাহায্য দিয়ে বিভিন্ন অজুহাতে সেই দেশের সরকারকে নিয়ন্ত্রণ করে এবং সেই সরকারকে শেষ পর্যন্ত পুতুল সরকারে পরিণত করে, অর্থাৎ তাদের কথাই চলতে হবে এরকম সরকারে পরিণত করে। আর আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এখানে একটা কথা তোমরা মাথায় রাখবে যে এই প্রশ্নটা এইভাবে শুধু বেশিরভাগ সময় আসে না, এখানে প্রশ্নটা এইভাবে আসে, সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এইভাবে বেশিরভাগ সময় প্রশ্নটা পরীক্ষায় কিন্তু এসে থাকে, ঠিক আছে। আর যদি বলে সাম্রাজ্যবাদের বিভিন্ন দিক আলোচনা করো তখন তোমরা এইভাবে লিখবে, আর না হলে তোমরা সাম্রাজ্যবাদের সংজ্ঞাটা আগে দিয়ে তারপরে কিন্তু লিখবে। চলো এটা বুঝে নাও। প্রথম তোমরা পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে সামরিক সাম্রাজ্যবাদ। কি বললাম? প্রথম পয়েন্ট হচ্ছে সামরিক সাম্রাজ্যবাদ। এখানে দেখো কি বলা হচ্ছে, সাম্রাজ্যবাদের একটি প্রধান রূপ হলো এর সামরিক রাজনৈতিক দিক। আলেকজান্ডার, নেপোলিয়ান, হিটলারের মতো সময় হিটলারের মতো সময় বিজেতাগণ সামরিক বিজয়ের মধ্যে দিয়ে অপরের রাজ্য দখল করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজ নিজ স্বার্থে অন্য দেশের সঙ্গে জোটবদ্ধ হয়েছে এবং সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। চেকোস্লোভিয়া এবং হাঙ্গেরিতে সোভিয়েত সামরিক হস্তক্ষেপের মধ্যে অথবা নিকারাগুয়াতে বিদ্রোহীদের মার্কিন তরফে সামরিক অস্ত্র যোগানের মধ্যে সামরিক সাম্রাজ্যবাদের পরিচয় মেলে। তারপরের পয়েন্ট দেখো, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। সামরিক সাম্রাজ্যবাদ ছাড়াও অর্থনীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। বাণিজ্যিক স্বার্থরক্ষার তাগিদেই মূলত এটির উদ্ভব। ইউরোপে শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়ে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম ইত্যাদি দেশের শিল্পপতিগণ এই সাম্রাজ্যবাদকে ত্বরান্বিত করেন। পরবর্তী সময় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বণিক কোম্পানিগুলির উদ্যোগে এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপের দরুন সাম্রাজ্যবাদের বিস্তার ঘটে। দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের লক্ষ্যে লাতিন আমেরিকার ওপর শোষণ চালায়। তারপরে কি বলছে দেখো, তৈল সম্পদের লোভে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশগুলি আরব বিশ্বের ওপর প্রভুত্ব কায়েম করে। পরের পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট দেখো, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। এখানে কি বলা হচ্ছে দেখো, সাম্রাজ্যবাদের আরেকটি রূপ হলো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, রুচিবোধ, পছন্দ অপছন্দের দিকগুলিকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টাই হলো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মূল উদ্দেশ্য হলো সাংস্কৃতিক ভাব বিনিময়ের মধ্যে দিয়ে নিজ নিজ দেশের সংস্কৃতির প্রসার ঘটানো। অনেক সময় সংস্কৃতির ধারণার প্রচারের নামে রাজনৈতিক মতাদর্শ প্রসারেও চেষ্টা চালানো হয়। যেমন পূর্বতন সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলিতে কমিউনিস্ট নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রসার ঘটানোর চেষ্টা চালিয়েছিল। মূলত 1950-এর দশক থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রভাব বাড়তে থাকে।
এই ছিল আজকের ক্লাস। প্রশ্ন দুটো তোমরা ভালো করে বুঝে খাতায় লিখে মুখস্থ করো এবং কোথাও কোনো সমস্যা হলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে।